ঠিক এইখান থেকে যে বাজে ঘটনাটা এবার আপনাদের সামনে রাখবো, যে ঘটনা যখন লাইভে আজকে আপনারা দেখছিলেন নিঃসন্দেহে শিহরিত হচ্ছিলেন, শিউরে উঠছিলেন দেখে। তার কারণ ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর প্রাণহীন রক্তাক্ত দেহ একটার পর একটা স্তূপাকৃত হচ্ছিল। 21টা প্রাণ ঝরে গেল আজকে নেপালে। দেখুন, ছাত্র যুবদের আন্দোলনে উত্তাল আরও এক প্রতিবেশী রাষ্ট্র, এবার হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল। সেখানে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি, আন্দোলনকারী পুলিশ, খণ্ডযুদ্ধ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রাজপথে শুধুই কালো মাথার ভিড়, যাদের একাংশের পরনে স্কুল কলেজের ইউনিফর্ম, মুখে মুখে স্লোগান। কারুর হাতে দেশের জাতীয় পতাকা, কারুর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ইউথ এগেইনস্ট করাপশন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। সোমবার পরিস্থিতি চরমে ওঠে। আন্দোলনকারীদের দাবি, এই নিষেধাজ্ঞা আদতে সোশ্যাল মিডিয়ায় নয়, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে সরকার। हमारा आंदोलन का मुख्य उद्देश्य ये है कि सरकार बहुत करप्ट है और करप्ट इतना हो गया कि फाइनली आके सोशल मीडिया भी बंद कर दिया। सोशल मीडिया एक ऐसा प्लेटफॉर्म था कि जहां हम अपने बात रख सकते थे, और सरकार का अब भ्रष्ट होता है वो सोशल मीडिया बंद कर दिया। इसका आवाज विरुद्ध में युवा जाग गए। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। পাল্টা দমনপীড়ন শুরু করে নেপাল সরকার। এরই মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে নেপালের সংসদে ঢুকে পড়েন আন্দোলনকারীদের একাংশ। প্রতিবাদীদের দমন করতে গুলি ছোড়ে পুলিশ। নেপালের যে ডেমোগ্রাফিটা আমরা যদি দেখতে পাই, ইয়াং সিটিজেনের সংখ্যা মেজরিটি, তারা জীবিকা খুঁজছে, তারা ওখানে কাজ পাচ্ছে না। যখন কোনো একটা একনায়কতন্ত্র সরকার আসে, তার সাথে জনগণের যেরকম যোগাযোগ নেই, তারা তখন নানান রকম করাপশন কাজে লিপ্ত হয়। সেই করাপশনটাকে এক্সপোজ করছে নেপালের সোশ্যাল মিডিয়া। নেপালে বেশ কিছুদিন ধরেই সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠছে। সেই পুঞ্জীভূত ক্ষোভই কি এবার রাজপথে আছড়ে পড়ছে? সোমবার সংসদ ভবনেও ভাঙচুর চালানো হয়। চলতে থাকে মুহুর্মুহু ইট বৃষ্টি। উপড়ে ফেলা হয় সংসদ ভবনের স্টিলের বেড়া। সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। পুলিশ ভ্যানের মাথায় প্ল্যাকার্ড ও দেশের পতাকা হাতে উঠে পড়েন এক আন্দোলনকারী। এই পরিস্থিতিতে সাফাইয়ের সুর শোনা গেছে প্রধানমন্ত্রী কেপি ওলির গলায়। তার দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে নই, আমরা আইন শৃঙ্খলা লঙ্ঘন, অহংকার এবং আমাদের দেশের অপমানের বিরুদ্ধে। 1 বছর ধরে আমরা সোশ্যাল নেটওয়ার্কগুলিকে রেজিস্ট্রেশন করতে, কর দিতে এবং নেপালের আইনের অধীনে জবাবদিহি করতে বলেছি। তাদের উত্তর ছিল, আমরা তোমাদের সংবিধান জানি না। প্রতিবেশী রাষ্ট্র নেপালের এই ভয়ঙ্কর পরিস্থিতির জেরে ভারত নেপাল সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভারতের যে উন্মুক্ত সীমানা, ভারতের রাজনীতির ক্ষেত্রে কিছুটা হলেও তো প্রভাব ফেলবে যদি একটা অস্থিরতা আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম বজায় থাকে। ভারত সরকার কিন্তু এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করবে, একটু সময় নিয়ে দেখবে। যেখানে ভারত সরকার কোনো রকমে সাহায্য করতে পারে, তখনই তারা কিন্তু নেপাল সরকারের অনুমতি নিয়ে তারা কিন্তু হস্তক্ষেপ করতে পারে। পরিস্থিতির অবনতি হওয়ায় নেপালের একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, আমি এই প্যাটার্নটায় আসবো অবশ্যই। কিছুদিন আগে শ্রীলঙ্কা এই ইস্যুতে, এই দুর্নীতি ইস্যুতে সেখানকার সরকার বদল হয়ে গেছিল, আমি সেটাই আসবো। কিন্তু কথা হলো যে 21টা তরতাজা প্রাণ আজকে ঝরে গেল। এবং এই মুহূর্তে যখন এই খবর আপনাদের সামনে আনছি, এটা কিন্তু কাঠমান্ডুতে শুধু আটকে নেই, দ্রুত এই আগুন ছড়াচ্ছে। আমাদের ভারতের সঙ্গে নেপালের প্রত্যেকে আমরা জানি ওপেন বর্ডার, কোনো পাসপোর্ট লাগে না, সেই নেপাল জ্বলছে। আমার পরবর্তী বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো যে এক তো ভারতের দিক থেকে, দুই হচ্ছে এই গোটা ঘটনার আপনার বিশ্লেষণ কি? এই ছাত্রদের ওপর যেভাবে গুলি চলল, যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে ছাত্ররা বলছিল সোশ্যাল মিডিয়া, কেন 21টারও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, এই কোন দিকে যাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র? দেখুন, আমাদের ভারতবর্ষের 5টা দেশের সাথে ল্যান্ড বর্ডার আছে। তার মধ্যে 2টো দেশের সাথে আমরা যুদ্ধ করেছি, চীন আর পাকিস্তান। আর 3টে দেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, যাদের সাথে আমাদের ল্যান্ড বর্ডার আছে। ফলে এই দেশগুলোতে যদি কিছু হয়, তার একটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং কোনো রকমভাবে সুরক্ষার ক্ষেত্রেও আমাদের উপর একটা প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দেশগুলো ছাড়াও আরও কয়েকটা দেশ আছে যেগুলো আমাদের ভারত মহাসাগরের দেশ, যেই দেশগুলোতেও যদি কিছু হয় আমাদের উপর প্রভাব পড়ে, যেমন শ্রীলঙ্কা, যেমন মালদ্বীপ, আর টু সাম এক্সটেন্ট মরিশাসও বটে। এইবার নেপালের সাথে আমাদের 1700-1750 কিলোমিটার বর্ডার,
এবং 5টা ভারতীয় রাজ্যের সাথে নেপালের বর্ডার আছে। পশ্চিমবঙ্গ একটি, তার সহ। মধ্যে সিকিম আছে, উত্তরপ্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, বিহার আছে। সো এবার হচ্ছে যে এইটা কি হলো ব্যাপারটা, এখানে অনেকগুলো জিনিস হলো। একটা হচ্ছে আমরা দুটো তিনটে জিনিস আমাদের মানে আপনি আমার বিশ্লেষণ চাইলেন, উঠে আসছে যে সামাও পৃথিবীর এই গোলার্ধর এই জায়গাগুলোতে একটু অশান্তি সৃষ্টি করবার একটা প্রচেষ্টা হচ্ছে। দ্বিতীয় কথা, এখন অশান্তি সৃষ্টি করবার জন্য আর বিশাল বড় বাহিনী বা সেনা সরঞ্জাম না হলেও চলছে, একটু যুদ্ধক্ষেত্রটার রূপ পাল্টে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা টেকনোলজি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটা দেশে বিভ্রান্তি সৃষ্টি করে দিতে পারি, সম্ভব আজকের দিনে। এইবার যে আপনি বাংলাদেশ বললেন, শ্রীলঙ্কা বললেন, একদম, এবং ভারতবর্ষেও কিন্তু প্রচেষ্টা হয়েছে, প্রচেষ্টা যে হয়নি সেটা না। দ্বিতীয় কথা, আপনি একটু দেখুন সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেগুলো বুঝি ব্রডলি আর কি, সেগুলো কারা, তাদের ওনারশিপটা কাদের। আপনি যদি দেখেন আমেরিকার হচ্ছে মেটার আন্ডারে সব কিছু, মেইনলি আপনার যেগুলো বড় বড় জিনিস ফেসবুক, ইনস্টা, আর আছে গুগলের আন্ডারে ইউটিউব, এছাড়া যেগুলো আছে লিঙ্কডইন, এগুলো আমেরিকান, টুইটার, এক্স যেটাকে বলি আমেরিকার আন্ডারে, চায়নার আন্ডারে টিকটক, ভাইবার জাপানের আন্ডারে, এইগুলো কিন্তু ব্যান হয়নি, এরা কিন্তু নিজেদের কাজ গুছিয়ে চলেছে। কোথাও একটা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করবার প্রতিযোগিতা করা যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারলে একটা দেশকে কন্ট্রোল করবার, যদি সেই দেশটা খুব বড় দেশ না হয়, তাহলে কন্ট্রোল করবার একটা সম্ভাবনা পেতে পারে যারা। কিন্তু ব্রিগেডিয়ার দাস, আমি বলছি কেউ তো হ্যামলিনের বাঁশিওয়ালা নয়, মানে আমি বলছি যে একই সঙ্গে এতজন ছাত্র রাস্তায় নামছে, একেবারে এটা মানে আমার ওটা নেক্সট পয়েন্ট, যে এত সুন্দরভাবে কি করে একসাথে এলো এবং পার্লামেন্টে পৌঁছে যাও, এই করো, তো কোথাও কেউ কলকাঠি নাড়ছে। এবার এটা হলো কেন? নেপালে কি কোনো সমস্যা নেই? সমস্যা ছাড়া এগুলো করা যাবে না। এবার সব দেশেরই কিছু সমস্যা থাকে, সেইগুলোকে যদি ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া যায়। এবার নেপালের সমস্যাটা দুটো স্তরে, একটা রাজনৈতিক স্তরে, নেপালের হচ্ছে আজকের থেকে না, আপনি যদি দেখেন 2006, একটা জিনিস আমি যোগ করতে চাইবো, সেটা হচ্ছে আপনি যা বলছেন আমি এক্স্যাক্টলি তার উল্টো কথা বলছি। লড়াইটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, শ্রীলঙ্কাতেও লক্ষ্য করে দেখবেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা হচ্ছিল। আমি বলছি এটা পুরোটাই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো, কারুর বাঁশির আওয়াজে সবাই মোটিভেটেড হচ্ছে, ব্যাপারটা কি তাই, নাকি এর ভেতরে একেবারে মানে যুব সমাজকে সন্তুষ্ট না করতে পারা, ইন দ্য সেন্স চাকরি নেই, অর্থনীতি এবং বেকারত্ব, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে মিশে আছে, মূল্যবৃদ্ধি, এবং যেটা শ্রীলঙ্কার, আমি আবার আপনার সাথে সহমত। আচ্ছা, যে কেন বলছি, এই সমস্যাগুলো একটা ধরুন একটা ফুয়েল ডাম, এবার একটা ফুলিঙ্গ দরকার হচ্ছে এই সমস্যাগুলোকে আগুনের পর্যায়ে মানে পরিবর্তন করবার জন্য। এবং এই ফুয়েল ডামটা আমাদের এখানেও ছিল, কৃষি আন্দোলন নিয়ে আপনি দেখেছেন, এবং আমাদের গভর্নমেন্ট বোধহয় একটু স্মার্টলি বিহেভ করেছে আর কি, যে গুলি চালায়নি ওই আন্দোলনটাতে, এইবার পিছনে চলে গিয়েছিল। এইবার এইখানে কি হচ্ছে যে এই সমস্যাগুলো আজকের থেকে না, নেপালে কিন্তু রাজা থাকবে না, ডেমোক্রেসি থাকবে না, কমিউনিজম থাকবে, এই নিয়ে বহু বছর ধরে চলছে, এবং আমাদেরও ইনভলভমেন্ট আছে, আইএসআইর ইনভলভমেন্ট আছে, আমেরিকান ইনভলভমেন্ট আছে। নেপাল যদি মনে করে ল্যান্ডলক কান্ট্রি, নেপাল একলা থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। এবার চীনেরও ইনভলভমেন্ট আছে, বিশালভাবে আছে। রিসেন্টলি নেপাল একটা ম্যাপ প্রডিউস করেছিল, যেটাতে আমাদের ভারতবর্ষের কিছু অংশ নেপালের দেখেছিল, ভারতবর্ষ প্রোটেস্টও করেছিল, তারপরে আমাদের প্রাইম মিনিস্টার লুম্বি দিতে জানো আর কি। হ্যাঁ, তো এবার আপনার যেটা হচ্ছে, আমি আপনার সাথে সহমত, নেপালের যথেষ্ট কারণ আছে নেপালের ইউথদের, কারণ বিশাল পোর্শন ইউথ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে তাদের এন্টারটেনমেন্ট আর নিউজ ছাড়াও তাদের জীবিকা নির্বাহ করে, বিশাল পরিমাণ ইউথ। এবং যেটা কর্নেল দাসও বলছিলেন, 21% প্রায় ইউথ। আর সারপ্রাইজিংলি নেপালের মানুষেরা সোশ্যাল মিডিয়া আমাদের থেকে বেশি পার্সেন্টেজ ইউজ করে। আচ্ছা, হ্যাঁ, নেপালে। এবার কি হয় যে, কারণ নেপালে তো ফরেন কন্টেন্ট অনেক বেশি। আপনি যদি দেখেন আজ থেকে 20 বছর আগে আপনি যদি নেপালের রাস্তায় হাঁটবেন, তাহলে যে গাড়িগুলো দেখতেন ওগুলো আমাদের কলকাতার রাস্তা দেখা যেত না, সব ডাটসান এরকম গাড়ি হতো, তাই না? এখন আমরা দেখতে পাই আমাদের। এবার কি হচ্ছে যে, একটা নেপালের ইউথ বিদেশে চলে যাওয়ার টেন্ডেন্সি খুব আসছে, এক্সোডাস হচ্ছে। পরপর কিছু করাপশনের কেস ঘটে। একদম 2 দিন আগে একজন মিনিস্টার একটি বাচ্চা মেয়েকে গাড়িতে ঠুকে দিয়ে বেরিয়ে চলে যান, সেটা নিয়েও বিরাট ঝামেলা চলছিল। তো এইগুলো সব একটা ঘোল পাকিয়েছিল, এবার একটা স্ফুলিঙ্গ হয়েছে। কারো নির্দেশে হয়েছে কিনা আমি জানি না, বাট নির্দেশ দেওয়ার লোক ঘোলা জলে মাছ ধরবার জন্য কিন্তু বসে আছে। এবং আমি যেটা বলবো, আমার মনে হয় ইন্ডিয়ারও ঢোকা উচিত, না হলে আমাদের পস্তাতে হবে। একদম। আমি ব্রিগেডিয়ার দাসের কাছে আবার আসবো, কিন্তু তার আগে
দুটো জিনিস যোগ করব। একটা যে ধরুন এই যে বাংলাদেশের যে উত্তাল অবস্থা, তাতে কিন্তু গুলি চালানো এবং সাধারণ ছাত্রদের রক্তে মাটি ভেজা পুরো বিষয়টাকে এই ভয়ঙ্কর জায়গায় গত বছর নিয়ে গেছিল। আমি বলছি আজকের এই 21টা তাজা প্রাণ ঝরার মাসুল কি যারা সরকারে আছেন, যারা গুলি চালানোর নির্দেশ দিচ্ছিলেন তাদের গুনতে হবে, আমরা জানি না। কিন্তু বুঝতেই পাচ্ছেন দুপুরের এই ঘটনা, তার মধ্যে একেবারে গ্রাউন্ড জিরো থেকে, আমি বলেছিলাম শুরুতেই, সেই অগ্নিগর্ভ ছবি তুলে ধরেছেন নেপালে আমাদের প্রতিনিধি বীরেন্দ্র কে এম। দেখুন। काठमांडू के माइतीघर मंडाला से लेके बानेसर तक का इलाका, इधर जो आप दिख रहे हैं ये बानेसर का इलाका है, और ये बानेसर से लेके माइतीघर मंडाला तक तकरीबन 5 किलोमीटर युवा 5 किलोमीटर क्षेत्र में युवा लोगों का आज प्रदर्शन है। खास करके जेनजी युवा पुस्ता, जिनका कहना है कि हमें बोलने दो सरकार। मैं एक युवा से बात करना चाहूंगा, उनको हम सवाल करना चाहेंगे कि क्या आप लोग क्यों आंदोलन कर रहे हैं। हमारा आंदोलन का मुख्य उद्देश्य ये है कि सरकार बहुत सौरभ है, और सौरभ इतना हो गया कि फाइनली आके सोशल मीडिया भी बंद कर दिया। सोशल मीडिया एक ऐसा प्लेटफॉर्म था कि जहाँ हम अपनी बात रख सकते थे। तो सरकार का अब भ्रष्ट होता है, और सोशल मीडिया बंद करके इसके आवाज में विरुद्ध में युवा जाग गए। तकरीबन कितने युवा आज सड़क उतरे होंगे? मेरे विचार में तकरीबन 1 लाख होंगे। 1 लाख, हाँ। तो इनका कहना था कि तकरीबन 1 लाख युवा आज सड़क पे उतर आई है, और इनका एक ही मांग है कि हमें बोलने दो सरकार, यानी कि हमें बोलने का आजादी दो। इस आंदोलन में काठमांडू महानगर पालिका से मेयर जो बालन शाह है, बालन शाह भी समर्थन किए हैं, और रवि लामिछा ने जो राष्ट्रीय स्वतंत्र पार्टी के सभापति है वो भी समर्थन किए हैं। हालांकि पूर्व प्रधानमंत्री पुष्पकमल दाहाल प्रचंड, उनका भी इसमें मांग करना चाहेंगे। और ये जेनजी पुस्ता है, तो ये जेनजी युवा पुस्ता जो काठमांडू के ये माइतीघर इलाका और माइतीघर से लेके बानेसर तक के इलाका में ये लोग उतर आए हैं, और इनका एक ही मांग है कि हमें बोलने तो सरकार, यानी कि बोलने का आजादी होनी चाहिए। हालांकि सारे युवाओं ने प्ले कार्ड रोके हुए थे, प्ले कार्ड लिए हुए थे, उस प्ले कार्ड में अपना अपना मांग को रखे हुए थे। अब इस तरह देख सकते हैं, मैं अभी काठमांडू का ये माइतीघर इलाका से लेकर बानेसर तक का इलाका, जो बीच वाला इलाका है, उस इलाका में हूँ, और माइतीघर से बानेसर तक यानी तकरीबन 3 किलोमीटर सारा युवाओं का भीड़ दिखा। जो युवा किसी राजनीतिक दल से बिलोंग नहीं करते हैं, एक स्टूडेंट हैं, किसी कॉलेज के स्टूडेंट हैं, किसी स्कूल के स्टूडेंट हैं, लेकिन स्वस्फूर्त तरह से जेनजी युवा पुस्ता के नाम पे ये अपना मांग रख रहे हैं। हालांकि कुछ दिन पहले नेपाल गवर्नमेंट ने नेपाल में सोशल मीडिया पर पाबंदी लगा दी थी। उस पाबंदी के खिलाफ ये जेनजी युवा पुस्ता आज इस तरह से सड़क पे उतर आए हैं। वीरेंद्र के एम, एबीपी न्यूज, काठमांडू। আপনাদের জানিয়ে রাখি, মন্ত্রিসভার বৈঠক চলাকালীন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক এই 21 জনের মৃত্যুর দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু কথা হলো বিশ্বনাথ দা, যে এই যে 21টা তাজা প্রাণ ঝরে যাওয়ার, এটার তো বাংলাদেশে আমরা দেখেছি পরের পর প্রায় প্রতিদিন সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র যুবদের রক্তের রাস্তা ভিজেছিল। তারপর ক্রমশ 5 তারিখ যত এগোলো, ওই পরিস্থিতির সৃষ্টি হলো, শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো। আমার বক্তব্য যে এইটা কতটা কোন পর্যায়ে যেতে পারে, এবং কোথাও একটা দুর্নীতির বিরুদ্ধে, আজকে এই ছেলেগুলোর স্লোগান ছিল শাটডাউন করাপশন আর নট সোশ্যাল মিডিয়া। কারা করছে? জেনজি তো বললাম, ব্যানারে আন্দোলনে দুটো সংগঠন, ইউথ এগেনস্ট করাপশন আর আরবান সোশ্যাল মিডিয়া। আমি বলছি এরা কিন্তু রাস্তায় নেমেছে। এই কোথায় এটা? এটা আমি বাংলাদেশের সাথে যুক্ত করব না, আন্তর্জাতিক শক্তিরও উপস্থিতি আছে আমি বলবো না এই মুহূর্তে। এটা বরঞ্চ আমি শ্রীলঙ্কার একটা রিপিটেশন এখানেও আমরা দেখতে পাচ্ছি। নেপাল হলো সেই মানে রাষ্ট্র যেখানে বারবার জন আন্দোলন হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, আবার সেটব্যাক হয়েছে। 1990 সালে জন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, মাল্টিপার্টি ডেমোক্রেসি, কিন্তু তারপরে মাওয়িস্টরা উঠে আসে এবং মানে ডেমোক্রেসি সেখানে মানে ধ্বংস হয়। আবার 2006-এর পর থেকে মাওয়িস্টদের সাথে নেগোসিয়েশনের মধ্য দিয়ে এবং রাজপ্রাসাদ কুয়ের পরে আবার নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়। 2015 সালে নেপালে নতুন সংবিধান চালু হয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মানে মাল্টি এথনিক গ্রুপকে অ্যাকোমোডেট করা হয়। কিন্তু যেটা মানে নেপাল সরকার গত 5-6 বছর ধরে ফেল করছে বারবার, সেটা হলো যে মানুষের করাপশনের ইস্যুতে বারবার ফেল করছে।
এবং যে কোনো বিষয় পলিটিসাইজ করছে এবং নিজের দলের কর্মী সমর্থকদেরকে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে। আমি আপনাকে সুমনদা বলছি যে মানে বেসিক মানে মানুষের ক্ষোভ হলো যে সরকার পরিচালনার ক্ষেত্রে সরকারি সম্পত্তি আত্মসাৎ করছে যারা সরকারের মধ্যে আছে, এবং দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রত্যেকটা মানুষকে টাচ করছে। দুর্নীতির প্রশ্নে সমাজের যে একটা বড় রেজিস্ট্যান্স সাধারণ ছাত্রছাত্রীদের তরফ থেকে আসছে, এটারই বহিঃপ্রকাশ আপনি দেখলেন। আমি বলছি যে এখান থেকে লার্নিং কিন্তু আছে। আপনি লক্ষ্য করে দেখুন শ্রীলঙ্কার ক্ষেত্রেও দুর্নীতি এমন একটা জায়গায় নিয়ে রাজপক্ষ এমন জায়গায় একটা নিয়ে গেছিলেন প্রেসিডেন্ট, যে রাজাপক্ষ, যে শেষ পর্যন্ত সেখানে কিন্তু মানুষ মানে রাজপ্রাসাদকে আক্রমণ করতে বাধ্য হয়েছিল রাস্তায় নেমে। একইভাবে আপনি যদি দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি একটা বড় অভিযোগ ছিল এবং অন্যান্য অনেক ইস্যু সেখানেও ছিল। রাজপ্রাসাদের মানে সেখানেও কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। আমার মনে হয় আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাদেরও একটা লেসন আছে যে দুর্নীতি প্রত্যেকটা ইস্যুতে হচ্ছে, মানুষ ক্ষিপ্ত হচ্ছে, মানুষের মানে প্রতিনিয়ত মানুষ তার অভিজ্ঞতা দিয়ে দেখছে যে দুর্নীতি আমাদের জীবনের সবচেয়ে দুর্দশার একটা বড় কারণ। নেপালে আজকে আপনি যে রিপিটেশনটা দেখলেন ছাত্র যুবদের, আপনি দেখেননি মানে আরজিকরের সময় রাস্তায় মানুষ নেমেছিল কেন? আরজিকরে শুধুমাত্র মৃত্যুটার জন্য না, বৃহত্তম যে মানে স্বাস্থ্যের দুর্নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। ফলে দুর্নীতির ইস্যু যদি শাসক মনে করে যে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়ে না, আমি বলছি তাহলে কিন্তু ভুল করবে। নেপাল এবং শ্রীলঙ্কার অভিজ্ঞতা অন্তত বলে যে দুর্নীতির ইস্যু যদি শেষ পর্যন্ত মানুষের পিঠ ঠেকে দেয়, মানুষ রাস্তায় নামতে। আমি এই প্যাটার্নটা নিয়ে আসবো, তার আগে একবার তন্ময়ের কাছে যাবো। প্রথম কথা হচ্ছে, আমি ব্রিগেডিয়ার দাস যেটা দিয়ে বললেন আমি সেখান থেকে শুরু করি। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভারতবর্ষের ইউজার সংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, চায়নাকে ছাপিয়ে গেছে এই অগাস্টে 2025-এ। এবং সোশ্যাল মিডিয়ার শক্তি ছিল, সেটা আজকে প্রমাণিত নয়। তাহরির স্কোয়ারে 2011-তে মিশরের যখন হোসনি মোবারককে উচ্ছেদ করা হয় সেই সময়, এবং ঘটনাক্রমে ওই তাহরির স্কোয়ারে আমি তখন নিজে প্রেজেন্ট ছিলাম, আমি কাজের সূত্রে গেছিলাম, আমি সেদিন ওখানে আরব বসন্ত আমি নিজে যেহেতু সেটা দেখেছি। সুতরাং সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করাটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করাটা কখনো সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু এখানে এরপরে বিশ্বনাথ দা এখান যে পয়েন্টে এলেন, তুমি ঠিক বলেছো তন্ময়, কিন্তু মুশকিল হচ্ছে শাসক এটা বোঝে না। শাসক আগে সোর্সটাকে বন্ধ করতে চায়। আমি আর 2-3টে লাইন বলে নি। আমি বিশ্বনাথ দার কথা শুনে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে হয়ে গেলেন, উনি রাজ্যতে চলে এলেন। ভারতবর্ষ সেই দেশের এই মুহূর্তে যে সমস্যাগুলো চারিদিকে ঘটছে, সেখানে আমার মনে হয় বিদেশ নীতি এবং কূটনীতিগতভাবে আরো অনেক সাবধান হওয়া উচিত। কারণ বাংলাদেশ ঘটেছে, শ্রীলঙ্কা ঘটেছে, নেপাল ঘটেছে। এবং একটা লাইন অ্যাড করি, ফরেনার্স অ্যাক্ট 2025 1 সেপ্টেম্বরে একটা যে অর্ডার পাস করেছে, সেখানে নেপাল এবং ভুটান নিয়ে যে ছাড় দেওয়া হয়েছে, এই রকম পরিস্থিতিতে আমার মনে হয় সেটা রিভিউড হওয়া উচিত সংসদে আলোচনা সাপেক্ষে। না হলে আমি বলছি একটা কমন প্যাটার্ন আছে, সেটা কমন প্যাটার্নটা দুর্নীতি। তার আগে তরুণের রিঅ্যাকশন, মানে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে না, ওটা ছোট করে নিয়ে আসি। যেমন ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আমার দাদা বলবেন, মানে আন্তর্জাতিক দল তো। যাই হোক, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল প্যাটার্নটা কিন্তু আলাদা নয়। দেখো, মানে হিন্দু মোনার্কি ছিল, হিন্দু মোনার্কি ওখান থেকে গেল, সোকল্ড কমিউনিস্ট গভর্নমেন্ট আসলো, যারা নাকি গণতন্ত্র ব্যাপারটা নিয়ে আসবে নেপালের মধ্যে। তা আমি আজও খুঁজে বেড়াই, দাদা যখন বলবে নিশ্চয়ই বলবে যে একটা গণতান্ত্রিক কমিউনিস্ট কান্ট্রির কথা বলো। এই কমিউনিজমের প্রবলেমটা হচ্ছে এরা প্রোটেস্ট সহ্য করতে পারে না। পশ্চিমবঙ্গের বুকে 93 সালের গুলি চালানোর ঘটনাটার পিছনে ছিল প্রোটেস্ট, এখানেও প্রোটেস্ট। চায়নার কথা বলে, এরা কিছু হলে চায়নার কথা যখন বলে, চায়নার এক্সাম্পল দেওয়া হয় কমিউনিজমের ক্ষেত্রে। চায়নাতে একটা মাত্র সংবাদপত্র, সরকার যা দেখাবে সেটাই দেখবে, এখানে কথা বলার অধিকার নেই। আমি বলছি যে কৃষকদের প্রোটেস্ট বিজেপি সরকার সহ্য করতে পারে।
গুলি চলেছে সুমনদা, না না আমি বলছি তুমি খারাপতম উদাহরণটার সঙ্গে নেতার জিপের চাকার তলায় মানুষের প্রাণ গেছে। কমিউনিজম, আমি বলছি কমিউনিজমের সাথে কংগ্রেস এই মুহূর্তে জোট সরকার আছে, কংগ্রেস না না মাউইস্টরা চালায় না, আমি বলছি ওটা একটু মিসফায়ার হয়ে গেছে, কিন্তু আমি আসছি প্যাটার্নের কথায় আসবো, সায়নদীপের কাছে আসবো, শুভময়দার কাছে আসবো। তার আগে আপনাদের সামনে রাখবো যে কেন মানে এই ছাত্র যুবদের বিক্ষোভের আঁচ কিভাবে আজকে একেবারে নেপালের রাজনৈতিক প্রতিষ্ঠানের দোরগোড়ায় গিয়ে পৌঁছলো। পরের প্রতিবেদন। আরও এক প্রতিবেশী দেশে গণ আন্দোলন, সরকারের বিরুদ্ধে গণক্ষোভ, টালমাটাল সরকার, আমাদের স্বাধীন কণ্ঠস্বর, আমাদের অধিকার, করদাতাদের টাকা কোথায় গেল, এমনই স্লোগানে এখন বিদ্ধ কেপি ওলির সরকার। যুব সমাজের প্রতিবাদে বেসামাল। কিন্তু এই পরিস্থিতি কি আচমকা তৈরি হলো? বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি, বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনটা ধিকি ধিকি জ্বলছিলই, তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তই ঘি ঢালল। মেন থিং ইজ আনএমপ্লয়মেন্ট। এই যে জেন জেডের যে ইরাপশনটা, এদের কোনো কাজ নেই, কোনো কপ নেই, খালি করাপশন দেখে এরা ফেড আপ। ইউটিউবে কিংবা এইসব জায়গায় আমরা আর্টিকেল লিখলে পরে সেটা যদি একটুখানি ভাইরাল হয়, তাহলে পরে আমরা কয়েকটা টাকা তাতে রোজগার করি। এটাও ওদের বন্ধ হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ট্রিগার্ড দ্য হোল থিং। 4 সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, এক্স হ্যান্ডল, রেডিট, লিঙ্কডইন, ফাইবার, ভিটবাজ, নিমবাজ, পোপোলাইভ, গ্লোবাল ডায়েরি সহ মোট 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। আর তার জেরেই হাজার হাজার ছাত্র যুবর বিক্ষোভের আঁচ লাগে কাঠমান্ডু সহ একাধিক জায়গায়। তবে অনেকেই বলছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আগে থেকেই পুঞ্জীভূত হওয়া ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে সোমবার। अभी सरकार ने क्या किया कि सोशल मीडिया तो सब सोशल मीडिया को बैन कर दिया। हमारा कुछ राजनीतिक दल में है जो देश में बढ़ रही जो भ्रष्टाचार, बेरोजगारी चरम अवस्था में है, उसके लिए हम यहाँ आए। हम किसी भी दल से बिलोंग नहीं करते। We actually want a non-corrupted government to form in Nepal. একদা নেপালে রাজতন্ত্র ছিল। 2001 থেকে 2008 সাল পর্যন্ত নেপালে রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বিক্রম। শেষ অবধি প্রচণ্ড নেতৃত্বে মাওবাদী আন্দোলনের জেরে সিংহাসনচ্যুত হয়ে বিদেশে পালিয়ে যান তিনি। রাজতন্ত্রের অবসান ঘটে, গণতান্ত্রিক সরকার তৈরি হয়। সম্প্রতি নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র বিক্রম দেশে ফেরার পর থেকে তাকে ঘিরে উৎসাহ তৈরি হয়। ফের একবার নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবি উঠতে শুরু করে। ফের নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে আন্দোলন গড়ে উঠতে শুরু করে। কয়েক মাস আগেই রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুতে। পরিস্থিতি সামলাতে নামাতে হয়েছিল সেনা। সেই বিক্ষোভের 6 মাস কাটতে না কাটতেই ফের অগ্নিগর্ভ অবস্থা নেপালের। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। সমাদায় উপমহাদেশে অশান্তির একটা কমন প্যাটার্ন আছে, সেটা রাস্তায় নামা, দুর্নীতি এবং তারপর রাজাপক্ষের শ্রীলঙ্কা কিংবা গত বছর বাংলাদেশ, এবং এইখানে দুর্নীতি একটা কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে। কিন্তু পেছনে সত্যি সত্যি কি অদৃশ্য শক্তির হাত আছে বলে মনে হয়? দেখুন শুনবাবু, যখনই এই সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হয় তখন সবাই বলে অদৃশ্য শক্তির হাত আছে, কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তার মধ্যেই সত্যি কথা বলতে কি আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যেই আমরা নিঃশ্বাস নিই আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেটাকে বন্ধ করে দেয়া এই সিদ্ধান্তটাই চূড়ান্ত একটা ভুল সিদ্ধান্ত। এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের পাশের যে দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এরা এত বছর ধরে ভারতবর্ষকে দেখেও সংসদীয় গণতন্ত্রটা কিন্তু শিখতে পারলো না। আমাদের অনেক ভুল আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যেও আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং তার বিরুদ্ধে তার তলায় যে কথাগুলো লেখা হয় সেই কথাগুলো দেখলে তারা পরের দিন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেন না। কিন্তু বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু অনেকটা অগণতান্ত্রিক চীনের একটা টেন্ডেন্সি। এবং কিন্তু ওদের লার্জার স্কেলে হয়েছে। আমাদের এখানেও শাসকরা সবসময় মুখ বন্ধ করতে চায়। দেখবে তুমি নানা ইস্যুতে শাসকরা হয় এফআইআর করে, নালে সম্পাদককে নোটিশ পাঠায়। অত্যাচার আমাদের এখানেও হয়। কমেন্টগুলো দেখবেন, যেটা সৌম্যদা বললো ওই কমেন্টগুলো দেখবেন। দাঁড়াও তন্ময়, আমার একটু বলতে হবে দেশের ব্যাপারে শ্রীলঙ্কা,
বাংলাদেশ তুলনা করে, আমি অত দূরে যাব না। দেখো দেশের সঙ্গে আমাদের প্রদেশের একটা কিন্তু রিজেম্বলেন্স আমি খুব খুঁজে পাচ্ছি। দেখো, এক হচ্ছে মানুষের বলার অধিকারকে ইনফ্রিজমেন্ট, এটা তোমার মানতেই হবে যে করেই হোক। দুই হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং নিয়ে হচ্ছে এত কমন ফ্যাক্টর, অল আউট করাপশন। বলছে করাপ্ট এলিটস, এবং কারা বলছে? ছাত্র যুবরা বলছে, সুমন, ছাত্র যুবরা বলছে এক প্যাটার্ন যেটা এবং মুদ্রাস্ফীতি এর আগে এবং তোমার চাহিদা বেশি। শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশেও আপনি যদি দেখেন, আমি শুধু যোগ করি, বাংলাদেশেও আমরা যদি দেখি, সেটা হচ্ছে এই কোটা আন্দোলনটা কি ছিল? স্বজন পোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে ইনিশিয়েটেড হয়েছিল, তারপরে গুলি চালানোতে পরিস্থিতি খারাপের দিকে যায়। আজকে নেপালের এই গুলি চালানো প্রথম দিনই শিউরে উঠতে হয়েছে। 21টা এর সংখ্যা বাড়তেও পারে। এর মতন দুর্ভাগ্যজনক এবং এত ভয়ঙ্কর ঘটনা মানে সাম্প্রতিক গতিতে হয়নি। এইভাবে 21টা তরুণ তরতাজা ছেলে খুন হয়ে গেল, মানুষ খুন হয়ে গেল। এখন আমার কথা হলো যে ডিসবার্স যদি করতে হয়, কাঁদানে গ্যাস ছিল, রাবার বুলেট ছিল, নেপালের কোনোটার কোনো অভাব নেই। আমি আবারও বলছি, এটা একটা অন্য দেশের ব্যাপার, কিন্তু যে ঘটনা হবে, ঘটনা ঘটেছে ভয়ঙ্কর মর্মান্তিক। খালি আমার এখানে কতগুলো নির্দিষ্ট করে কথা বলার। এক নম্বর হলো কিছু ভুল তথ্য আসছে। এখনো পর্যন্ত চায়না গোটা পৃথিবীর মধ্যে হাইয়েস্ট সোশ্যাল মিডিয়া ইউজার্স 1.36 বিলিয়ন, আমি 2025 সালের তথ্য দিচ্ছি। দ্বিতীয় হলো এটাও বলো, চায়নায় গণতন্ত্র নেই, চায়নায় স্বাধীন সংবাদপত্র নেই, সংবাদ মাধ্যম নেই। ডেমোক্রেসির চেয়ারটা আমি এবং একাধিকবার আমি চীন গেছি, চীনে কিরাম বিরাট গণতন্ত্র আছে, আমি দেখেছি, আমি তার সাক্ষী। যদি তোমাদের সময় বলিনি, চুপ করো না, বামপন্থী কমিউনিস্টদের ভোট দেখবে। ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রির নাম বলো। প্রধানমন্ত্রী চায়না যাবে নাকি? ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রির নাম বলো। ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রির নাম বলো। আমি বলছি যে একটা বলো, প্রধানমন্ত্রী বামপন্থী কমিউনিস্টদের ভোট দেখবে। আরে বাবা, ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রির নাম বলো না, কেন বলছো না? এই অল্প বিদ্যা ভয়ঙ্কর ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রির নাম বলো। সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে যাদের পতাকা হলো ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রির নাম বলো। যেমন সিপিআই কমিউনিস্ট কান্ট্রির নাম বলো। আবার বলছি, ডেমোক্রেসি ভারতে আছে। ডেমোক্রেটিক কমিউনিস্ট কান্ট্রির নাম বলো। উত্তর দিতে পারছো না, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে দিচ্ছ না কেন? চেয়ারম্যান, বিজেপি চেয়ারম্যান, কমিউনিস্ট কান্ট্রির নাম বলো না। সিপিআই সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কেন কেন্দ্রের সরকার আর ডেমোক্রেসি সম্পর্ক নেই? এই আইনটা এনেছিল। ডেমোক্রেসি আর কমিউনিজমের কোনো সম্পর্ক নেই দাদা। জি20 আমি শেষ করে জি20 বৈঠকে এসে জো বাইডেন এখানে প্রেস কনফারেন্স করতে পারেনি, ভিয়েতনামে গিয়ে প্রেস কনফারেন্স করেছিল। একটা ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে মূল কথাটা হলো যে সোশ্যাল মিডিয়ায় তো আমরা আমাদের গণতান্ত্রিক স্বর প্রকাশ করি, এবং সবসময় যদি বলি যে রথচাইল্ড বা ইলুমিনাতি এসে কন্ট্রোল করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াটা, সাধারণ মানুষের স্বর এটা নয়, এটা বলে কিন্তু এটা গোলানো যাবে না। মানুষ সোশ্যাল মিডিয়া চাইছেন, তার জন্য 21 জনকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। গণতন্ত্র শিখতে হবে নেপালকে ভারতবর্ষের কাছে। আমি একবার ব্রিগেডিয়ার দাসের কাছে অন্য ইস্যুতে যাব, যেহেতু সন্ত্রাসবাদের ইস্যুটা এখানে উঠলো। সেটা হচ্ছে এই কিছুদিন আগে, গত সপ্তাহে সম্ভবত, একেবারে স্পেসিফিক ইনফরমেশন ভারত সরকারের কাছ থেকে অফিসিয়ালি সমস্ত সংবাদ মাধ্যমে এলো যে নেপাল থেকে 3 জন সন্ত্রাসবাদী, তাদের নাম পরিচয় সমস্ত দিয়ে তারা ঢুকে পড়েছে। এক। দুই হচ্ছে, আপনি আমার থেকে 10 গুণ ভালো জানবেন যে ডি কোম্পানি, দাউদের বাংলাদেশ এবং নেপাল, ভারতের পরেই যদি কোনো জায়গায় অপারেশনস থাকে সেটা নিঃসন্দেহে নেপাল। আমি বলছি এই প্রেক্ষিতে ভারতের আমাদের কতটা সতর্ক থাকা উচিত? একদম। আমি পুরোপুরি সামরিকের ব্যাপার থেকে ব্যাপারটা যাচ্ছি, কারণ দেখুন এই মুহূর্তে আমেরিকার সাথে ভেনেজুয়েলার একটা ঝামেলা চলছে, আমরা তো সেটা নিয়ে ডিসকাস করছি না। তো এবার আমরা ডিসকাস করছি নেপালে, কারণ ডাইরেক্ট বেয়ারিং আছে আমাদের সুরক্ষার সাথে। এবং যেটা আপনি বললেন IC-814 এর হাইজ্যাকও যদি দেখেন, এবং ISI এর প্রেজেন্স নেপালে প্রচণ্ড বেশি। একদম। এবার ভারতবর্ষের কিছু ভুল হয়েছে আমাদের, আজকের থেকে না। আরেকটা কথা এখানে বলতে চাই, আমাদের কিন্তু উনি যেটা বলছিলেন যে IT অ্যাক্টে পারমিশন দেয় সিলেক্টিভলি বন্ধ করবার জন্য, এবং এই রুলটা এই গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট বানায়নি, 2010 সাল থেকে চলছে। এবং তাতে কাশ্মীরে আমরা মাঝে মধ্যেই বন্ধ করে দিই, এবং তাতে যদি ফরেন কোনো দেশের সাথে সম্পর্ক নষ্ট হয় তখনও বন্ধ করা যেতে পারে। দেশের সার্বভৌমত্ব যদি 2018 সালে নতুন করে রিইমপ্লিমেন্ট এবং নতুন করে অ্যামেন্ড করা হয়েছে, বাট আইন ঢুকেছিল তখন। এবার হচ্ছে কি, এইটা নিয়ে আমি ঢুকবো না যে সেটার দরকার আছে কি না আছে, বাট আপনি যেটা বললেন
আমি সেটা বলতে চাইছি, দেখুন আমাদের যতগুলো বর্ডার আছে না, কার্গিল যুদ্ধের পরে গ্রুপ অফ মিনিস্টার্স বলে কোন বর্ডারটা কে দেখবে, বিএসএফ কোন বর্ডার দেখবে। তো আমাদের যেগুলো শত্রু দেশ মানি তাদের জন্য একটা অন্য নিয়ম, আর নেপাল ভুটানের মতো দেশগুলোর জন্য আমাদের বর্ডার দেখে এসএসবি, হ্যাঁ, স্পেশাল সার্ভিস ব্যুরো। এবার কি হচ্ছে, এই 1700 কিলোমিটার যদি হিট আপ করে দেওয়া যায় তাহলে আমাদের সাকিং আউট হয়ে যাবে বর্ডারের ফোর্সেস ওই দিকটাতে, হুইচ উইল অ্যাকচুয়ালি বেনিফিট আমাদের শত্রু দেশগুলোকে বিশেষ করে। এবং এখন যে সিচুয়েশনটা চলছে তাতে এই কন্টিনেন্টের শেলফে যে অশান্তিগুলো চলছে তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেটা উনি বলছেন যে শিক্ষা নেওয়ার দরকার আছে আমাদের, আমরা কি করব। দ্বিতীয় কথা, যদি ঘোলা জলে মাছই ধরে এখন অন্য কেউ, আমাদেরও ধরা উচিত, কারণ ভারতবর্ষ ধরি মাছ না ছুঁই পানি করে নেপালের সাথে অশান্তি শুরু হয়েছিল 1988-তে, যখন আমাদের প্রধানমন্ত্রীকে একটা মন্দিরে ঢুকতে না করা হয়েছিল, এবং তারপরেই একটা অবস্থান, তারপরে নেপাল ব্যান, নেপাল সিঙ্গাপুর থেকে পেট্রোল কিনতে শুরু করলো এবং ভারতবর্ষের একটা মিসট্রাস্ট হয়ে গেল। এখন আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি, যদি সম্ভব হয় এইটাতে আমার মনে হয় ইনভলভ হওয়া উচিত। বলছি 2015 সালে নতুন সংবিধান চালু হওয়ার পরে কিন্তু একটার পর একটা সরকার 6 মাস 8 মাস করে চলছে আর ভেঙে যাচ্ছে, নানা রকম জোট কম্বিনেশন। এখন কংগ্রেস আর সিপিএন ইউএমএল মিলে চালাচ্ছে, যেটা আপনাকে বলার যে নানা ভাবনারও কিন্তু ভাবনা চলছে, কে নতুন করে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনে তার আন্দোলন চলছে, কেউ আবার মদেশি আন্দোলন করছে, মানে ভারতবর্ষ থেকে যারা গিয়েছিল তারা মদেশিরা আলাদা রাজ্যের আন্দোলন করছে। ফলে নেপালেও কিন্তু অসংখ্য ধরনের সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন চলছে, নতুন চিন্তা ভাবনা স্ফুরণ হয়েছে, সেটা বুলডোজিং করে গুলি চালিয়ে নতুন চিন্তা ভাবনার কণ্ঠরোধ করা যায়নি। পৃথিবীর ইতিহাস সাক্ষী কোনোদিন যায় না। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা হচ্ছে ব্রিগেডিয়ার দাস যেটা বলছিলেন যে সীমান্তে কিন্তু অলরেডি হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত সীমান্তে। দেখুন, 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞার জেরে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। সংসদের ভিতরে ঢুকে পড়লেন ছাত্র যুবরা। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বহু বিক্ষোভকারী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুলিতে আন্দোলনকারীদের মৃত্যুর নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখা। প্রতিবেশী দেশ নেপালের এই পরিস্থিতিতে সতর্ক ভারতও। তার কারণ, ভারতে ঢোকার জন্য কৌশলগতভাবে বিভিন্ন সময় নেপালকে ব্যবহার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার সুযোগ যাতে তারা নিতে না পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে নয়াদিল্লিকে। এটা অনেক দিনের জমানো ক্ষোভ। মেন থিং ইজ আনএমপ্লয়মেন্ট। এই যে ফেসবুক কি টুইটার কি ইনস্টাগ্রাম এইগুলো যে ব্যান করা হলো, এইসব জায়গায় আমরা আর্টিকেল লিখলে পরে সেটা যদি একটুখানি ভাইরাল হয়, তাহলে পরে আমরা কয়েকটা টাকা তাতে রোজগার করি। আমাদের উপর যে এর রিপারকাশনস হবে, মিলিটেন্ট গ্রুপ হবে কি, টেরোরিজম বাড়বে কি, মাইগ্রেশন হবে, বাংলাদেশে কদিন আগে যা হয়েছে সেটা আমরা চোখের সামনে দেখেছি। ঠিক এই জিনিস তার রিপিট এই নেপালে হচ্ছে। ভারতের স্বাধীনতার পর 1950 সালে দুই দেশের মধ্যে মৈত্রী চুক্তি হলেও ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বিভিন্ন সময় ওঠানামা করেছে। নেপালের সরকার ভারতপন্থী নাকি চীনপন্থী, এই নিয়ে নানা সময় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। নানা প্রকল্পে সহযোগিতা করেও বিপুল ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে নেপালকে কাছে টানার চেষ্টা চালিয়ে গেছে শি জিনপিং এর সরকার। বেজিং বা চায়না বলুন, তাদের যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে সাম্প্রতিক এক দশকে, সেই দিকে কিন্তু ভারত সরকারের নজর রয়েছে। তো ভারত সরকার কিন্তু এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করবে, একটু সময় নিয়ে দেখবে। যদি এমন অবস্থা হয় যেখানে ভারত সরকার কোনো রকমে সাহায্য করতে পারে, তখনই তারা কিন্তু নেপাল সরকারের অনুমতি নিয়ে তারা কিন্তু হস্তক্ষেপ করতে পারে। ভারতের সঙ্গে নেপালের সীমান্ত ১৫০০ কিলোমিটারের কিছু বেশি। তাৎপর্যপূর্ণভাবে যেখানে কোনো কাঁটাতার নেই, দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। কিন্তু বর্তমানে উত্তাল পরিস্থিতিতে কাঠমান্ডুর পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।